দুলালদের নতুন চমক ফাঁদ। রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে পুলিশ আধিকারিকের চরিত্রে দেখা যাবে কুণাল ঘোষকে। ঋত্বিক, অনির্বাণ, ঈশা, অর্জুন চক্রবর্তীর মতো শক্তিশালী কাস্টিং নিয়ে মার্চের শুরুতেই ফ্লোরে নামছে এই পলিটিক্যাল ড্রামা। সমসাময়িক ক্ষমতার দ্বন্দ্ব ফুটে উঠবে ছবির চিত্রনাট্যে। ক্রীড়া সাংবাদিক থেকে পরিচালক দুলালদের যাত্রাপথ বরাবরই একটু আলাদা। 2024 সালের অরণ্যের প্রাচীন প্রবাদ ছবির মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশের পর 2 বছর বিরতি নিয়ে ফের ক্যামেরার পিছনে ফিরেছেন তিনি। রবিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো তার দ্বিতীয় ছবি ফাঁদ। একই সঙ্গে প্রকাশ্যে এলো ছবির নাম, বিষয়বস্তু ও চমকপ্রদ কাস্টিং। দুলাল দে জানালেন, ফাঁদ মূলত একটি রাজনৈতিক ড্রামা। বাংলার রাজনৈতিক ইতিহাসের 3টি গুরুত্বপূর্ণ অধ্যায়কে কেন্দ্র করে এগোবে এই ছবি। আমি প্রথমে ক্লিয়ার করে দিই, ফুটবল মানে ইটস নট আ ফুটবল মুভি, ইটস নট আ সকার মুভি, কিন্তু মানে স্পোর্টস মুভি না, কিন্তু পুরোটাই পলিটিক্যাল ড্রামা। ধর কেউ পাড়ায় ফুটবল খেলে, কেউ পাড়ায় ক্রিকেট খেলে, কেউ পাড়ায় আবৃত্তি করে, এরকম কিন্তু ব্যাপারটা, মানে এরকম নয় যে ইটস আ ফুটবল মুভি, সকার মুভি না। তাহলে থাকতো রাজনীতি আছে, সেটাই বলছি। সেই কারণে ভোটের আগে এরকম একটা বিষয় নিয়ে ছবি কোন পথ নিয়ে আসলে একাটা চরিত্র ছড়াতে এ কে যে কার ফাঁদে পড়বে, ইটস ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই। আমি এটা বলতে পারি যে সিনেমা যখন এন্ড ক্রেডিট যাবে না, তার আগে বুঝতে পারবে না যে কে কার ফাঁদে পড়েছে, কে কাকে খেলাচ্ছে, কে হিরো, এ বোঝা খুব মুশকিল। তবে আমি অনেকে না, এই যে বলেছি 3টে জেনারেশনের ছবি, ধর আমার জেনারেশন, আমার পরের জেনারেশন, আমার আগের জেনারেশন, 3টে জেনারেশনই দেখতে বসে বলবে, আরে আমার যে পরের জেনারেশন, আমি 26 ধর এখন একদম করেন, সে বলবে আরে এটা তো রেগুলার দেখি পাড়ায়, ক্লাবে, রাস্তায়, ওয়ার্ডে, রাজ্যে। তো আমি বলেছি যে আরে এটা তো আমি দেখে বড় হয়েছি, আমার আগের জেনারেশন বলবে তো আমাদের সময়ও ছিল। এইখানে কেউ কেউ চরিত্র হবে, কেউ কেউ ওই চরিত্রদের দ্বারা এফেক্টেড হয়েছে লাইফে, এই পলিটিক্সের দ্বারা। আর পলিটিক্স আমি সবসময় না, কেউ নেগেটিভ ভাবে, এটা নেগেটিভ কেন হবে? ধর আমি বলছি যে কেউ ভালোর জন্য পলিটিক্স করে, কেউ খারাপের জন্য। মহাভারতের যুদ্ধে কেউ ধর্মের পক্ষে লড়েছে, কেউ ধর্মের বিরুদ্ধে লড়েছে। তো পলিটিক্স তো দুপক্ষই করেছে, কেউ ধর্মের পক্ষে হতো। এখানেও কিছু লোক ভালোর জন্য, সমাজ সংস্কার করার জন্য লড়ছে, কেউ সমাজ দূষিত করার জন্য লড়েছে। তো এই দুয়ের ভালো মন্দের লড়াই। এবং আমি বলছি তোমরা আপনারা নিজেরাই ভাববেন যে আরে এটা তো আমি দেখা ক্যারেক্টার, এটা আমার দেখা। তো আমি ওই পুরো ভাবনাটা নিয়ে আমি ফিকশনাল স্টোরি ক্রিয়েট করেছি, ক্যারেক্টারগুলো ক্রিয়েট করেছি, করে দেন সব মুভি। আজকে দিনে দাঁড়িয়ে কি মনে হয় কোন কাজটা একটু বেশি করছি, পার্সোনাল ফান নাকি প্রফেশনাল? দেখো, ওটা পার্সোনাল ফাদ আর প্রফেশনাল ফাদ মানে আমি ঠিক বুঝতে পারলাম। মানে প্রেমের ফান নাকি এটা হোক ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রেমও রয়েছে, এরকম ভাববে না যে অলরেডি পলিটিক্যাল। বন্ধুত্ব আছে, যে আমি একটু বলে দিই যে অর্জুন, ঈশা অ্যান্ড সুহত্র, ওরা খুব বন্ডিং, 3জনের বন্ধুত্ব আছে এই গল্পে, বিচ্ছেদ আছে, গল্প, বন্ধুত্ব আছে। সো এটা কিন্তু মানে প্রেম ছাড়া জীবন চলে না। তো এটা কিন্তু প্রেমেরও ফাঁদ আছে। ইউ আর কারেক্ট, পারফেক্টলি কারেক্ট। মানে এটা দেখে মনে হবে এটা প্রেমেরও ফাঁদ আছে এটার মধ্যে, একদম সিরিয়াসলি বল। কর্পূরের পর ফাঁদ হতে চলেছে নেতা অভিনেতা কুণাল ঘোষের আরও একটি গুরুত্বপূর্ণ ছবি। এবার তিনি রাজনীতিবিদ নন, এক প্রভাবশালী পুলিশ আধিকারিকের ভূমিকায় ধরা দিতে পারেন। এই দুটো কাজই, অর্থাৎ যাদেরকে নেতা বা রাজনৈতিক সংগঠক বলা হয়, সেটা অত্যন্ত কঠিন কাজ, এবং অভিনয় করে যারা একদম সামনের সারিতে রয়েছেন, সেটা অত্যন্ত কঠিন কাজ। তো অভিনয় জগৎ থেকে অনেক অভিনেতা অভিনেত্রী তারা ইতিমধ্যেই রাজনীতিতে এসেছেন, এবং তাদের মধ্যে অনেকে কিন্তু খুব খুব ভালো কাজ করছেন, এমনকি খুব ভালো জনপ্রতিনিধি হিসেবেও কাজ করছেন সংসদীয় গণতন্ত্রে। তো আমরা দেখি একটু, আমরা আবার রাজনীতির জগতে যারা আছি, তারা একটু অভিনয়ের জগতে গিয়ে ওনারা এসে যখন একটু পারফর্ম করেন, ভালোই করছেন, আমরাও পারফর্ম করতে পারি কিনা একবার দেখি। তো সেই জন্য এটা একটা উলট পুরাণের একটা পরীক্ষা নিরীক্ষা। সকলেই বলেন যে অভিনয় রাজনীতি আছে, রাজনীতিতেও অভিনয় আছে। আপনি বলুন অভিনয়টা কোথায় নেই? আপনি বাড়িতে একটা সিরিয়াল দেখতে দেখতে পুরো নেশায় পড়ে গেছেন, আপনি সিরিয়াল দেখছেন, সেই সময় বেল বাজলো এবং আপনার একজন বাড়িতে অতিথি ঢুকলো, আপনি অত্যন্ত বিরক্ত হলেন, কিন্তু আপনাকে অত্যন্ত হাসি মুখে বলতে হবে, বাবা কতদিন বাদে, আমি না ভাবতেই পারছি না। জাস্ট আপনি অভিনয় করেন না রোজকার জীবনে। তো ফলে আমরা সবাই যে জায়গায় আছি, যার জায়গায় আছি, কখনো না কখনো দৈনন্দিন জীবনেও আমাদেরকে অভিনয় করতে হয়। তো সেটাকে যদি এরা ধরে বেঁধে একটা নির্দিষ্ট সময় স্ক্রিপ্টে আনে,
দেখি না কি হয়। না সেটাই বলছি যে তাহলে মানে বিশেষ কঠিন কোন বিষয়টা মনে হচ্ছে রাজনীতিটা কঠিন লাগে না না, অভিনয় দুটোই, এটা দুটোই ফাঁকিবাজির জায়গা নয়, মানে রাজনীতিও ফাঁকিবাজির জায়গা নয়, অভিনয় ফাঁকিবাজির জায়গা নয়, এটা একদম চর্চা সাধনা। আপনি ফাঁকিবাজি করবেন মনে করলে সব জায়গায় ফাঁকিবাজি করা যায়, কিন্তু কেউ যদি ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়, আমি যেমন চাইবো যে আমাকে পর্দায় দেখে যেন কেউ মনে না করে আরে মানে আমার 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 অভিনয়টা হয়তো একটু ঘাটতি হয়ে গেল, কিন্তু সবাই আরে চেনা মুখ কুণাল ঘোষ, আরে আমি ওই প্রশংসাটা চাই না। আমি চাই যেন আমাকে আরে কুণাল ঘোষ এই অভিনয়টা করলো, আমি সেইটা যাই, আমি সেইভাবে আমি চেষ্টা করছি। দাদা, আপনার চোখে হুম। এমন একজন অভিনেতা যে সেরা রাজনীতিবিদ এই মুহূর্তে, এবং এমন একজন রাজনীতিবিদ যিনি অভিনয় করেন না মানে পর্দায়, কিন্তু আসলে দারুণ অভিনেতা। যিনি অভিনেতা এবং রাজনীতিবিদ, মানে অভিনয় থেকে এসে রাজনীতি করেছেন, এরকম অনেক রয়েছেন, কিন্তু আমি খুব বেশি নম্বর দিতে চাইবো শতাব্দী রায়কে। কারণ শতাব্দী রায় এসে জেতার পর ক্রমশ এখনো এত সিজনড, ম্যাচিওর্ড, শুধু পলিটিশিয়ান নয়, পার্লামেন্টেরিয়ান, এখন পার্টির ডেপুটি লিডার লোকসভায় 4 বার, 2009, 2014, 2019, 2024, 4 বারের সাংসদ বীরভূমের মতো সিট থেকে, পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে ভালো পারফর্ম করছেন। ফলে যারা রাজনীতি থেকে এসেছেন এই মুহূর্তে আমি কিন্তু শতাব্দী রায়কে এগিয়ে রাখবো, আরো যারা অভিনয় থেকে এসেছেন, অভিনয় থেকে এসেছেন রাজনীতিতে, আরো অনেকেই ভালো করছেন, কিন্তু আমি শতাব্দীকে এগিয়ে রাখবো। যারা রাজনীতি সেক্ষেত্রে তো দেব মানে দেব রয়েছেন, মানে দেব নিঃসন্দেহে মানে স্টার হিসেবে জনপ্রিয়তা, দেব নিশ্চিতভাবে 1 নম্বর, এটা নিয়ে তো কোথাও কোনো সন্দেহ নেই। এবং এমন একজন রাজনীতিবিদ যিনি পর্দায় অভিনয় করেন না বা কোনো মঞ্চে অভিনয় করেন, কিন্তু আপনার মনে হয় সেরা? এটা বলাটা ঠিক হবে না, তার কারণ হচ্ছে এটা বলাটা একদম ঠিক হবে না। তার কারণ হচ্ছে যে রাজনীতিবিদ মানে তিনি একজন, যদি কোনো সুশৃঙ্খল দলের তিনি দায়িত্বশীল নেতা হন, তাকে অনেক দিক ভেবে চিন্তে করতে হয়। আমার দলের ভালোটাকেও ভালোভাবে বলতে হয়, আমার দলের যদি কোনো ভুল ত্রুটি থাকে আমি জানি কোনটা ভুল ত্রুটি, সেটাকে আমি ঘরের মধ্যে সামলাবো, কিন্তু মানুষের সামনে খুব সুন্দরভাবে সেই ডিফেন্সটাকে দিতে হয়। তাহলে এগুলোকে যদি অভিনয় বলা হয় তাহলে ব্যাপারটাকে একটু খাটো করা হয়ে যাবে, এটা সব দলের ক্ষেত্রে প্রযোজ্য। সম্প্রতি একটি বিষয়ে শ্রমিক অধিকারীকে আমরা দেখেছি হয়তো সেই বিষয়ে কি বলতে চাইবে, কারণ আমরা একদিকে দেখছি আমি এ নিয়ে বলা হচ্ছে যে পলিটিক্যালি, হ্যাঁ। মানে যেহেতু বাটন বলে একটি ভিডিও বানিয়েছিল, সেক্ষেত্রে বলা হচ্ছে যে এটা ওকে বিশেষ করে শাসক দলের গাদাগুচ্ছের অভিযোগ ওর বিরুদ্ধে এসছে বলে শোনা যাচ্ছে, আর একটু সময় দিন, পরিষ্কার বোঝা যাবে। কিছু কিছু মানে এই ধরনের ছেলেপুলে এত এই 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 মানে প্রযুক্তিটার এত ভুল ব্যবহার চলছে যে এটার যে এত লাভ এই সোশ্যাল মিডিয়া ইত্যাদি, সেটা কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এই ধরনের কাজকর্মের জন্য, সেগুলো হওয়া উচিত না। কোথাও না এই ফলোয়ার্স বা ইনফ্লুয়েন্স লোকেদেরকে কোথাও এই মানে ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে না সেটা ভাবার কোনো কারণ নেই, কিন্তু ক্রমশ মানুষ সেটা বুঝতে পারেন, ফিল করেন, সেটাও আবার সমানভাবে সত্যি। কারণ মানে শুধু এই লাইক মানেই তিনি আপনার মতাদর্শে বিশ্বাসী হয়ে গেলেন, এটা ভাবার কোনো কারণ। এই গল্পকে পর্দায় তুলে ধরতে দুলাল সাজিয়েছেন শক্তিশালী অভিনেতাদের দল। অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, ঈশা সাহা, অর্জুন চক্রবর্তী, সুহদ্র মুখোপাধ্যায়, আর.জে সায়ন ঘোষ, বুদ্ধদেব ভট্টাচার্য, এক ঝাঁক পরিচিত মুখ দেখা যাবে ছবিতে। সোনাদা ফ্র্যাঞ্চাইজির পর আবার জুটি বাঁধছেন ঈশা অর্জুন। জাস্ট আজকে নামটা জানানো হলো, অ্যানাউন্সমেন্ট হয়েছে, লোগোটা বেরোলো, আমরাও প্রথমবার দেখলাম।
দেখলাম। এমনিতে ভীষণ এক্সাইটেড, কারণ অন্যরকম গল্প, সবাই আছে, মজাই হবে। শুটিংটা শুরু হোক, তারপর আস্তে আস্তে দেখবো। আচ্ছা কৃতিকা বলো তো বিভিন্ন রকমের ক্যারেক্টার তোমাকে আবার দেখতে পাই এই ফাঁদে কোন নতুন চমক নিয়ে আসছে? সেটাই তো একটা চমক। আজকের চমকটা সে হচ্ছে যে ফাঁদে আমি আছি, এই চমকটুকু আজকে দিলাম। ওটা আস্তে আস্তে বলবো, ধীরে ধীরে। কুণাল ঘোষ রয়েছে। হ্যাঁ হ্যাঁ। বলো। বলো বলো না মানে আমরাও জানতাম না, আমাদের কাছে সারপ্রাইজ ছিল না 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 এটা। না না, আমি তুমি জানতে? না 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 জানতাম, আমি জানি তো। যেমন একটা এক্সট্রা হ্যাঁ, এটা দর্শকের দিক থেকে অবশ্যই চমক, অবশ্যই দর্শকের দিক থেকে একটা দারুণ চমক। হ্যাঁ, হাসবে কেন? আমি তো হেসেই কথা বলি। আগের কথাটা হেসেই বলেছি, দেখো। অনির্বাণ দা কি যেন ভাবছে আমি সবসময় ভাবি। বলো কি জিজ্ঞেস করবো, বলো। ছবিটা নিয়ে তোমার থেকে নতুন কি চমক দেখতে হচ্ছে কারণ রয়েছে আমাদের কাছে তার দুজন বলে শুনতে হবে না। হ্যাঁ বলো। রহস্যজনক বিষয় রয়েছে তো নামটাই ফাঁদ। হ্যাঁ, এটা নামটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। এর মধ্যে যেহেতু বলাই হলো এর আগে যে ফুটবল নিয়ে গল্প আছে, কিন্তু ফুটবলের বাইরে অনেক কিছু আছে, রাজনীতি নিয়ে আছে। রাজনীতি বলতে তো মানে রাজনীতি কথাটার মানে অনেক বড়। হ্যাঁ, মানে আমাদের রাজনৈতিক ছবি না বললেও তার মধ্যে যেটা হয় সেই গল্পের মধ্যে রাজনীতি থাকে। তো সেই সব আছে এবং প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস আছে। এবং আমি যেটা একবার বললাম এর মধ্যে, যে এই যে চরিত্রগুলোকে দেখা যাচ্ছে সেই চরিত্রগুলোর মধ্যে কেউ ভালো মানুষ না। আচ্ছা ফাঁদ তো অনেক রকমের হয়, প্রেমের ফাঁদ, পলিটিক্সের ফাঁদ। হ্যাঁ ঠিক। এই ফাঁদটা কিরকম ফাঁদ? একটু সহজে এক একজন এক এক রকম ফাঁদে পড়েছে এবং ফেলেছে। মানে সবাই ফাঁদে পড়েছে এবং সবাই ফাঁদে ফেলেওছে অনেক। আচ্ছা, প্রতিটা মানুষ তো ফাঁদে পড়ে, সেটা যদি ফাঁদে এবার ও পড়ার বলুক। থেকে নিজেকে বাঁচিয়ে রাখবার, এটা কন্টিনিউ করছে তোমাকে, তাহলে কি বলবো? তোমাকে বলতে হবে। না না না, এই আমি শুনিনি তুই বলবি বলে। না না, ফাঁদে ও, পড়ার থেকে তাহলে আরেকবার। নিজেকে যদি বাঁচিয়ে রাখার কোনো টিপস জানতে চাই, তাহলে কি বলবো? জেনারেলি ফাঁদে পড়ার পরে মানুষ ভাবতে শুরু করে কিভাবে বাঁচা যায়, আগে থেকে ভাবলে আর ফাঁদে পড়তে হয় না। আমার হ্যাঁ। এক্সপেরিয়েন্স রয়েছে তো। হ্যাঁ, ছোট বড় ফাঁদে সবাই মানে পড়ে, বিভিন্ন রকমের। সেটা আপনি যেরকম বললেন, অনেক অনেক রকম ফাঁদ হয়। তবে থ্যাঙ্কফুলি খুব একটা ফাঁদ নিয়ে অভিজ্ঞতা নেই। এই প্রথম আর বড় সড়ো ফাঁদের অভিজ্ঞতা আমার হবে, কিন্তু মজা হবে মনে হচ্ছে। যাদের সঙ্গে ফাঁদে পড়ছি, দুটো টিপস বলছি। টিপস মন দিয়ে অভিনয় করতে হবে। ফাঁদে পড়ার ফাঁদে তো যেচেই পড়েছি সবাই। হ্যাঁ, মানে ফাঁদে পড়েছে না, এবার তুমি কি শিখলে সেই পড়া? শুটিং শুরু হলেই শেখা শুরু, শুটিং শুরু হলেই ক্লাস শুরু। না না, জীবনের ফাঁদ নিয়ে আমি কোনো জ্ঞান এখন এখন আমি ইম্পার্ট করতে পারবো না। জীবনটা অনেক বাকি, আর এমন কোনো ফাঁদে পড়িনি যেটা আমার জীবন নষ্ট করে দিয়েছে, থ্যাঙ্কফুলি। তোমার পাশে যারা রয়েছে তাদের সাথে যখন কাজ করবে তখন কি মনে হচ্ছে কতটা ফাঁদে পড়তে পারো? একদমই পড়বো না, অত্যন্ত রিলায়েবল একটা টিম, ভালো টিম। আর যদি ভুল করে পড়েও যায়, এনারাই বাঁচিয়ে নেবেন, এরকম একটা মনে হচ্ছে। বাকিদেরও কি তাই হবে? কি ফাঁদে পড়ার পর কি শিক্ষণীয় এবং কি শিখলেও সেখান থেকে কি বলতে চাইবে তোমার মনে হয়? না কেন বল, তোমাকে এত সহজে কেন শিখি? তুমি পড়ো, পড়ে শেখো নিজে। ওসব অত সহজে পাওয়া যাবে না। আর কিছু কিছু ফাঁদে তো পড়তে ভালো লাগে। মানে প্রেমের ফাঁদে তুমি পড়লে তোমার জীবন একটুখানি এদিক ওদিক হয়ে গেল, তোমার কয়েক রাত ঘুমোতে পারলে না, এ তো এর থেকে শিখবে তো। এবং কি বলো? সেম। সেম, যে ফাঁদে পড়তে কি শিখবো আমি জানি না। আমি যেচে পড়ে যে ফাঁদে পড়তে চাই, যেটা ও বললো, তো সেই ফাঁদে তো লোকে পড়ে, সবারই ফাঁদ থাকে নিজস্ব। হ্যাঁ, আর ফাঁদ মানে যে কোনো খারাপ ফাঁদ তা কিন্তু নয়। যেচে পড়ে লোকে বহু ধরনের ফাঁদের মধ্যেই পড়ে আমরা আসলে ঘুরি, যদি ভেবে দেখো। আর খারাপ পড়তে ধরলে তো অন্য লোক পাতে, তার ব্যাপার, তার মুড, তার ইন্টারেস্ট। এই মুহূর্তে কিছু বলতে পারছি না। কোন ফাঁদটা সবচেয়ে বেশি কষ্টদায়ক? কেন তুমি আমাকে আমাকে এটা জিজ্ঞেস করলে? আমি তো ভেবে রেখেছি ওই উত্তর দেবো। অমনি না, থেকে শেখো। আমিও তাই শিখি, ওটাতেই বিলিভ করি। হ্যাঁ, এটা হবে না এটাই হবে। নাও তুমি বলো। আমি আমার এজেন্ট নিয়ে ঘুরছি, দেওরকে নিয়ে এসেছি, দেওর উত্তর দেবে। নাও কি বলবো? ফাঁদে পড়ার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা tips। উপায় আছে বাঁচার? আগে পর থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। আগে তো সেটা না পড়লে কি করে বুঝবো তার কি রেমেডি কি, কি ফাঁদে সেটাই। হচ্ছে। মানে এই ধরো তুমি এখন আর ভিডিও করছো, তুমি যে লাগিয়েছো মোবাইলের পেছনে যে জিনিসটা, এটা তুমি করা গিয়ে দেখলে তুমি অডিওটাই পেলে না, এটা বিরাট বড় ফাঁদ। এবার সেই ফাঁদটা তুমি না হলে কি করে বুঝবে? তুমি গিয়ে দেখলে যে এটা এক রকমের ফাঁদ হলো, আবার গিয়ে দেখলে যে ভিডিওটাই ওঠেনি, সেটা অন্য রকমের ফাঁদ। তার তো আলাদা আলাদা রেমেডিজ আছে না। এবার কি ফাঁদে কিভাবে করবে সেটা তো সেটার উপর ডিপেন্ড করতে হচ্ছে। তোমার জন্য কোন ফাঁদটা সবচেয়ে বেশি স্মরণীয় হয়েছে? স্মরণীয়
স্মরণীয় ফাঁদ, দারুণ। হ্যাঁ এই যে ফাঁদ, এটা এই আগামী মাস থেকে ফাঁদে আমি পড়তে চলেছি, তো সেই ফাঁদটা স্মরণীয় হয়ে থাকবে বলে মনে হচ্ছে। আচ্ছা, সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে, তো প্রেমের ফাঁদ নিয়ে কি জিজ্ঞেস করি? পড়ে গেছে এই লোকগুলো। এই প্রেমের ফাঁদ আমি সেটা তো সবার জন্য, আপনার জন্যও। হ্যাঁ, আমার একার তো না। না, আমি বলছি যে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এই একটা কমন ফাঁদ আমাদের সবার, যেখানে আমরা জেনে শুনে পড়েছি। আচ্ছা, কালকে রোজ ডে ছিল। ওইসব আমি একেবারেই আমার খেয়ালের বাইরে এগুলো। এই যে ডাকছে আমাদেরকে, আর এই রোজ ডে, চকলেট ডে এইসব হয় না, না। যেমনটা তুমি বললে, ওনারা তো ফাঁদে পড়ে গেছে। তা অর্জুন হ্যাঁ, পড়ে গেছে। ওরা পার্মানেন্ট ফাঁদ। বড় ফাঁদ, এর থেকে বড় নয়। মানে এই ফাঁদে পড়ার জন্য আমাদেরকে পেও করা হচ্ছে, তো এর থেকে ভালো আর কি হতে পারে বলো? তো সবাই পড়েছি, বেরিয়েও গেছি, কোনো চাপ নেই। নাও, বাস হয়ে গেছে। এই নাও। না, এবার শেষ যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে তোমাদের তাদেরকে একসাথে দেখা যাচ্ছে, এদের এই ফিল্মটা এর আগেও একসাথে অনেকগুলো কাজ করেছে। একসাথে করেছে কি? একসাথে আলাদাভাবে করেছি সবাই। আমিও করেছি, আমরা চারজন একসাথে করেছি, আমি ও আমরা পাঁচজন একসাথে নাকি একে অপরের সাথে কাজ করেছে। তোমাদের কি মনে হচ্ছে তোমরা নিজেদের মধ্যে ফাঁদে পড়ে গেছো? এটাও ইচ্ছা করে পড়া ফাঁদ। এটা তো ফাঁদ পেতেছে আমাদের। এটা ভালো, এটা তো বেশ খুশি। প্রশ্ন, তোমাদের কি মনে হয় সোশ্যাল মিডিয়া একটা ফাঁদ? একটা শব্দে উত্তরের পর খুশি হবে নাকি আবার কিছু একটা প্রশ্ন জিজ্ঞেস করবে? হ্যাঁ, এই তোমাদের বলো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া তো ফাঁদ, কিছুটা তো ফাঁদ বটেই। এবার সেটা কিভাবে পড়ছো, কিভাবে কিরম ফাঁদে পড়তে পারো, তার তো নতুন নতুন দিক বেরোচ্ছে এখন, তো মনে হয় তো ফাঁদ বটেই। এবার কোনো সময় ভালো জিনিসও, মানে আজকে সোশ্যাল মিডিয়া না থাকলে অনেক দূরত্ব কাছেও আসতো না, আবার অনেক দূরত্ব কাছে চলে এসছে বলে অনেক ফাঁদও চলে এসছে, তো সব মিলিয়েই। মানে অনেকটা সুহত্তর মতনই, যে এটা অবশ্যই একটা ফাঁদের মতন হয়ে উঠতে পারে, আবার না হওয়ারও ক্ষমতা আছে, তো কে কিভাবে ব্যবহার করবে তার উপর। আমার ক্ষেত্রে না, আমি এত গুরুত্ব দিই না। হ্যাঁ, না, এটা খুব ভালো অ্যাপ্রোচ। আমার মনে হয় ভালো দিক খারাপ দিক দুটোই আছে সোশ্যাল মিডিয়ার। বেশি গুরুত্ব দেওয়া চলবে না, কিন্তু যেরকম ওটা আমাদের কাজ প্রমোট করার জন্য খুব কাজে লাগে, তো সেক্ষেত্রে খুব ভালো জিনিস সোশ্যাল মিডিয়া। যেগুলো আমার হবি, আমার প্যাশন, সেগুলো আমি ফলো করতে পারি, সেগুলো নিয়ে আমি খবর রাখতে পারি। খারাপ দিকটাও আছে, একটু বুঝে চলতে হবে, কারণ ফাঁদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, একটা খুব বুঝে শুনে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, খুব এক্সাইটেড সবাই সামনের মাসে শুটিং শুরু, বলে দিলাম। আমরা, খুব এক্সাইটেড। থ্যাংক ইউ। আগামী মার্চ থেকে কলকাতা ও শহরতলিতে শুরু হবে শুটিং। ক্যামেরার দায়িত্বে থাকছেন ইন্দ্রনাথ মারিক, সঙ্গীত পরিচালনা করবেন রণজয় ভট্টাচার্য, চিত্রনাট্য ও সংলাপ নিজেই লিখেছেন দুলাল দে। রাজনীতি, ফুটবল, প্রেম আর ক্ষমতার দ্বন্দ্ব সব মিলিয়ে ফাঁদ যে সমসাময়িক বাংলা ছবির তালিকায় আলাদা জায়গা করে নিতে চলেছে তা বলাই যায়। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা।